অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামায়াত আমিরের। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 250-তে। ব্রয়লারের দামে দিশেহারা ক্রেতা। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ। এখন নিয়ন্ত্রণ না হলে আগস্ট সেপ্টেম্বরে বাড়তে পারে প্রাদুর্ভাব। স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞ। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরও অনড় ককরোচ জনতা পার্টি। সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। অবশেষে বিদায় নিলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র পাওয়ার কথা জানান স্পিকার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। হাসান ওয়ালি ও স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসমর্থের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল 5:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এ পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজউদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতির পদে দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
যেহেতু 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বাংলাদেশে সেই অপেক্ষায় রয়েছে এখন পুরো দেশবাসী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 22তম রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা। তো আরও কি তথ্য আপনার কাছে একটু জানতে চাই। না, আজকে যখন তিনি পদত্যাগপত্র দিলেন, পদত্যাগপত্রে তিনি জুলাই গণঅভ্যুত্থান, সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক সংকট থেকে উত্তরণে তিনি কি করেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তার শারীরিক এবং মানসিক যে অসমর্থতা রয়েছে, তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপতি, সাংবিধানিক এই পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি অক্ষম হয়ে পড়েছেন, এমনটি তিনি উল্লেখ করেছেন। সেই কারণে তিনি সংবিধানের যে 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন এবং 5টা 1 মিনিটে সেই পদত্যাগপত্রটি স্পিকার গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে তিনি ব্রিফ করেছেন। ব্রিফ করার পরে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সংবিধান অনুযায়ী এখন যিনি স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমদ, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যতদিন না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর যেহেতু স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেলেন, এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপতি নির্বাচনটি হয়ে থাকে সংসদ সদস্যদের ভোটে। যেহেতু সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির, এখন বিএনপিরই একমাত্র ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন করা। তারা দলের নীতি নির্ধারণের ফোরাম এর মধ্যে আলোচনা সেরেছেন। কাকে কাকে নমিনেশন দিবেন সেটি হয়তো খুব শীঘ্রই চূড়ান্ত তারা সিদ্ধান্ত জানাবেন। আর যেটি বলে রাখি যে এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ঘিরে আমরা গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় দেখেছি। লন্ডন থেকে শেখ হাসিনাকে ফোন করা এই বিতর্কেও কিন্তু আমরা দেখেছি। এর বাইরেও তিনি 5 আগস্টের পরেই আমরা দেখেছি তার পদত্যাগের দাবিতে এনসিপি, জামায়াত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তার পদত্যাগ দাবি করে আসছিলেন এবং একই সঙ্গে শুধু পদত্যাগ না, তার গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। যেহেতু তিনি আওয়ামী লীগের সরকারের মনোনীত একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, সেই সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি একেবারে নিশ্চুপ ছিলেন। সেই কারণে তার শাহাবুদ্দিন চুপ্পুরও এই দায়টি পড়ে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে তার নিশ্চুপ ভূমিকার কারণে এই দায়টি শাহাবুদ্দিন চুপ্পুকে নিতে হবে। এই কারণেই তিনি শুধু পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তার গ্রেফতারের দাবিও কিন্তু এর মধ্যে এনসিপি, জামাত থেকে জানানো হয়েছে। আর যেটি বলে রাখি, এখন যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাকে বঙ্গভবন ছাড়তে হবে। এর মধ্যে বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের এর মধ্যে বঙ্গভবন ছেড়েছেন, তিনি উঠবেন হচ্ছে গুলশান 1 নম্বরের গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামের নিজ বাড়িতে উঠছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটিকে এর মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। 22তম রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গভবনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল 5টায় পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে তার বঙ্গভবনের জীবনচক্র। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে শপথ নেওয়ার পর এই বঙ্গভবনে কেটেছে তার নাটকীয় জীবন। বঙ্গভবনে বসে নানা সময় বক্তব্য দিয়ে বিতর্ক জন্ম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শারীরিক কন্ডিশনের কাছে পরাজিত হয়ে নানা রোগের সম্মুখীন হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোথায় থাকবেন শাহাবুদ্দিন, কি হবে তার পরবর্তী পরিকল্পনা। নিয়ম অনুযায়ী বাসভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রের দাবি, পদত্যাগের পরপরই রাজধানীর গুলশানের 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামে ব্যক্তিগত বাড়িতে উঠবেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে ব্যক্তিগত জীবনেই ফিরবেন তিনি। আবার দেশে কিছুদিন অবস্থান করার পর স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন কিংবা কতদিন অবস্থান করবেন, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো এখন তার পরবর্তী যে ব্যবস্থাগুলো বলছিলেন যে অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জুলাই গণ অভ্যুত্থানের হত্যা, পাশাপাশি হচ্ছে আগের কিছু অভিযোগ আমরা দেখতে পেয়েছি যে সে যখন দুদকের কমিশনার ছিল, পাশাপাশি হচ্ছে ব্যাংকের দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলে
এখন নতুন করে কোনো দাবি উঠতে পারে কিনা বা কি হতে যাচ্ছে সেগুলো? এখন আসলে শাহাবুদ্দিন চুপুর ভাগ্যে কি ঘটবে সেটি আসলে সময় বলে দেবে। আর এখন তিনি যেহেতু বঙ্গভবন ছেড়ে গুলশানের 1 নম্বর তিনি উঠছেন, যেহেতু আইন অনুযায়ী রাষ্ট্রপতি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পাবেন, একই সঙ্গে ভাতা পাবেন এবং সে ধরনের সুযোগ সুবিধা পাবেন। কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে গেলে বিনা খরচে তিনি সেই প্রোগ্রামে যানবাহন খরচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু রাষ্ট্রীয় সুবিধা তিনি কিন্তু এখনো পাবেন, সেটি 3 মাস পর্যন্ত। এখন 3 মাস পরে কি ঘটবে সেটি আসলে দেখার বিষয়। আর যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন 22তম রাষ্ট্রপতি, এখন 23তম রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, এই সংক্রান্ত কি তথ্য আছে? টক অফ দ্য কান্ট্রি সবাই আলোচনা করছেন, বিভিন্ন নামগুলো আমাদের সামনে আসছে। আমরা যদি দেখি যে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছেন তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও গুঞ্জন আছে, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও। মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরও বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের 23তম বাসিন্দা হওয়ার দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর দেশের ক্রান্তি লগ্নে সরকার প্রধানের দায়িত্ব নেয় রাষ্ট্রপতি পদে তাকেই অনেকে এগিয়ে রাখছেন। এদিকে দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে অনেকেরই সুনজরে আসেন সৈয়দ রেফাত আহমদ। পাশাপাশি আলোচনায় আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খানও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনে দেখলাম অনেকের নাম আছে, তো সেক্ষেত্রে আসলে বিএনপি কোন বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে পারে? এখানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 2 ধরনের ঘটনাই কিন্তু ঘটেছে। একজন দল থেকে অর্থাৎ রাজনীতিবিদ থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা আর হচ্ছে অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন করা। কিন্তু অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন করলে সেই যে অভিজ্ঞতা ইতিহাসের যে পাঠগুলো সেটি যে শুভকর ছিল না সেটিও কিন্তু মনে করে দিচ্ছে। সব দিক বিবেচনা করেই হয়তো বিএনপি সিদ্ধান্ত নেবে। তবে যে নামগুলো রিপোর্টে আমরা তুলে ধরেছি এর মধ্যে 3টি নাম সবচেয়ে বেশি আলোচনায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি আলোচনায় বেশি রয়েছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান, এই 3 জনের নামটি কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে যে এই আলোচনা থেকে ফেলে দেওয়া যায় সেটিও কিন্তু নাই, সেটি হলেও হতে পারে। কারণ আমরা দেখেছি যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নিলেন, এরপরে যখন নির্বাচনটি হলো, এরপরে বিএনপি যখন সরকার গঠন করলেন তখন থেকে কিন্তু মনে হচ্ছিল বা অনেকেই বলাবলি করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো রাষ্ট্রপতি করা হতে পারে। এই ধরনের বার্তাই কিন্তু বিভিন্ন মহল থেকে আলোচনার মধ্যে ছিল। তবে শেষ পর্যন্ত কে হবেন বঙ্গভবনের বাসিন্দা সেটি খুব শীঘ্রই হয়তো জানা যাবে, যদিও সময় রয়েছে 90 দিন। 90 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মানে এর মধ্যে তো আপনারা নানান রকমের গুঞ্জন আপনাদের কাছে আসে, সেটা পর্যবেক্ষণ করে আসলে কি বোঝা যাচ্ছে? না, সেটি আসলে দল হিসেবে বিএনপি সিদ্ধান্ত নেবে। এর মধ্যে আলোচনা হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সেই নামটি পরিষ্কার করা হবে। আফজাল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আফজাল হোসেনের কাছে শুনছিলাম রাষ্ট্রপতির বিদায় এবং পরবর্তীতে কে রাষ্ট্রপতি হবেন সে বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টো রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই।
কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবে। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanad. Tariq Rahman is committed to fulfill the July Charter. সন্ধ্যার সময় আরও থাকছে। কুষ্টিয়ায় 8 জনকে বিএসএফ এর পশ্চিম চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ফেরত পাঠানো হলো 7 জনকে। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন। গত সপ্তাহের মতোই চড়া রয়েছে বেশিরভাগ সবজির দাম। 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 240 টাকায়, 10 টাকা বাড়তি গুনতে হচ্ছে পেঁয়াজেও। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে সবকিছুর বাড়তি দামে দিশেহারা ক্রেতা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও সবজির দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 240 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকায়। 2 সপ্তাহ ধরে চড়ে থাকা সবজির বাজারেও স্বস্তি ফেরেনি। বেগুনের কেজি ঠেকেছে 150 টাকায়। এছাড়া বরবটি, শসা 120 এবং পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বৈরী আবহাওয়ায় সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। গত সপ্তাহে ছিল 200 টাকা, 180 টাকা, এই সপ্তাহে 240 টাকা আর 200 টাকা। আমরা মাল কিনা দাম দিয়ে আইনা বিক্রি করতে পারতেছি না, ক্রেতা নাই বৃষ্টির কারণে। বৃষ্টি, পরিবহন সমস্যা, একটা না একটা অজুহাত আপনি এদের কাছে পাবেন। বৈরী আবহাওয়ার প্রভাব মুরগির বাজারেও। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সোনালী ও লেয়ার কিনতে হচ্ছে 350 টাকা কেজি দরে। গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম। মোটামুটি সব জিনিসের মুরগির দামটা একটু বাড়তি তুলনামূলক গেছে সপ্তাহের চেয়ে। কারণ হচ্ছে কিছু খামার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি বাদল সারের পাশে মাল সবসময় আসতে পারতেছে না, একরোটভাবে উঠাইতে পারতেছে না, এই কারণটাই বাড়তি। প্রতি কেজি গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। এদিকে বেড়েছে পেঁয়াজের দামও। 10 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাওয়া ক্রেতাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে স্বস্তি ফিরবে বাজারে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট। পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি। বিপাকে যানবাহন সংশ্লিষ্টরা। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংগ্রহে অনেকেই অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। ভোর 6টায় এসেছি, সারাক্ষণ এখানে আমরা বসে থাকবো। এই সিরিয়াল ঠেলে ওই এই মেন রাস্তা শুরু করেছে, এই মেন রাস্তা শুরু করে ঘুরা এই যে তোমার দাইছি মতন 15 দিয়ে কয় গ্যাস নাই কা। পাম্পে আসছি সকাল 8টায়, এখনো গ্যাস নাই, পাম্পেও গ্যাস নাই, আমরা লাইনে দাঁড়ায় আছি। পরশুকার রাত্রে 3টা বাজে যায় দাঁড়াইছি, সকাল 9টা বাজে গ্যাস নিয়ে আইছি, মাত্র 33 টাকার গ্যাস ঢুকছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পেরে বিপাকে পাম্প সংশ্লিষ্টরাও। সামান্য একটু বাড়ছে ইনলেট প্রেসার, যার কারণে সামান্য দিয়ে আমরা চালাচ্ছি এবং 2টা করে নজেলে বিক্রি চালু রাখছে। যেখানে পাওয়ার কথা 10 PSI সেখানে আমরা পাচ্ছি 2 PSI। এই 2 PSI দিয়ে আমাদের মেশিন রানিং হচ্ছে, হলেই চালু করে দিচ্ছি। আমরা কোনো স্টোরেজে জমা রাখারও কোনো উপায় নাই। একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও।
জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবেলার আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। সিএনজি সংকটে এভাবেই বন্ধ পড়ে রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে রয়েছেন গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। এ খাত সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশ সহ 7টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগেই অতিরিক্ত চাপ ট্রাম্পের। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির সময়সীমা শেষ হওয়ায় দেশটির আইন অনুযায়ী একই মাত্রার শুল্ক এখন নতুন নামে কার্যকর হচ্ছে। এতে বাংলাদেশের জন্য শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগস্ট সেপ্টেম্বরে বাড়তে পারে আরও কয়েক গুণ। এদিকে গত বছরের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত কম হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই বলে জানান চিকিৎসকরা। তাদের আশঙ্কা যে কোনো সময় বাড়তে পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব। মনির হোসেনের রিপোর্ট। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি, ফলে জমে থাকা পানিতে শঙ্কা বাড়ছে এডিস মশার ব্যাপক প্রজননে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি ঝরতে পারে মৌসুম জুড়েই, তবে আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিক হবে। টোটাল জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই বর্ষাকালের বৃষ্টি স্বাভাবিক অপেক্ষা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। এমন বৃষ্টিপাত এডিস মশার প্রজননের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবেশ তৈরি করে বলে জানান বিশেষজ্ঞরা। এর প্রভাব দেখা যাচ্ছে হাসপাতালগুলোতেও। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, গত জুনের তুলনায় এ মাসে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। একই অবস্থা মৃত্যুর সংখ্যায়ও। বিশেষজ্ঞদের শঙ্কা, এখনই মশা নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু বাড়তে পারে আরও কয়েক গুণ। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গত 2 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুনের চেয়ে জুলাইয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। 2024 ও 2025 সালেও জুনের তুলনায় জুলাইয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্তের রেকর্ড মেলে। আর গত বছর এবং চলতি মৌসুমের পরিসংখ্যানে দেখা যায়, 2025 সালের তুলনায় এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক। যদিও এ নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই বলে মনে করেন চিকিৎসকরা। ওইটা ভেবে যদি আমরা রিল্যাক্টেন্ট হয়ে যাই, তাহলে যে কোনো সময় কিন্তু ডিজাস্টার বা একটা বিপদ আমাদের কাছে চলে আসতে পারে। সুতরাং ওইভাবে না, আমরা সতর্কতার সাথে যে এবছরও আউটব্রেক হলেও হতে পারে, সেটাকে ভেবে আমাদের যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা সরকারি পর্যায় থেকে, তারপরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নাগরিকদের, সেই সতর্কতাটা সবার মধ্যে থাকতে হবে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতির পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে রাজধানী সহ সারা দেশে মশক নিধনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় বিএসএফের পশ্চিম চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। অন্যদিকে
চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গার সীমান্তে বাংলাদেশে প্রবেশ করার সময় 7 জনকে ফেরত পাঠানো হয়েছে। আজ ভোরে কুষ্টিয়ার জয়পুর সীমান্ত দিয়ে অন্তত 8 জনকে পুশিং চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়রা এবং বিজিবি বাধা দিলে তারা ফেরত যায়। সকালে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। পরে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। সীমান্তের নিরাপত্তা ও পুশিং রোধে সীমান্তে লোকবল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বৈঠকের কয়েক ঘন্টা আগে 26 দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, ফলে 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার পাতো। এবারের আসরে ব্রাজিলের পারফরমেন্সে হতাশ হলেও 2030 বিশ্বকাপের ফাইনাল খেলবে সেলেসাও, প্রত্যাশা তার। আমার মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। 90 মিনিট পর্যন্ত স্পেন নিজেদের দখলে বেশি রেখেছে। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেলাটা কঠিন করে ফেলে আর্জেন্টিনার জন্য। স্পেন এই বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার। লামিনে ইয়ামালে ভালো খেলেছে, ওই সম্ভবত ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশা আরো বেশি ছিল, সামনে ওর কাছ থেকে আরো অনেক কিছু দেখার অপেক্ষায়। তবে ও বিশ্বকাপ জিতে ফেলেছে, আপাতত সেই সেরা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, সৈয়দ রেফাত, নাসিমুল গুনি সহ বেশ কয়েকজন। এবং বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার। 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 250-তে। বাড়তি ব্রয়লারও দিশেহারা ক্রেতা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।